রাইট, আরেকটা ফোর্স ছিল আমাদের সিলেবাসে যেটা আমাদের নতুন সিলেবাস থেকে ওমিট করে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ কল্ড শিয়ার ফোর্স, SHER। শিয়ার ফোর্স মানে হলো একটা ফোর্স অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস, সারফেসের সাথে প্যারালাল করে যে ফোর্স, দ্যাটস হোয়াট উই কল এই শিয়ার ফোর্স। ফর এক্সাম্পল, আগের দিনের স্লাইডিং ফোনস গুলোর কথা মনে আছে কারো? হ্যাভ ইউ এভার সিন দ্য স্লাইডিং ফোনস? এভাবে স্লাইড করতাম। স্লাইডিং ফোনের সময়, স্লাইডিং ফোনে দেখো তো আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছিলাম, দ্য ফোর্স ওয়াজ অ্যাপ্লাইড প্যারালাল টু দ্য সারফেস, সো দ্যাট ওয়াজ আওয়ার শিয়ার ফোর্স। আচ্ছা, এগুলা দেখলাম। Now, a pair of forces is needed to change the shape of a spring. খালি spring ই না, any object for that matter. If the spring is being squashed or shortened, we say that the force is compressive. More usually, we are concerned with the stretching of a spring, in which case the forces are described as tensile. Stretching force এর আরেক নামই হলো tensile force. টেনশন ক্রিয়েট করে যে ফোর্সটা সেটাকে আমরা টেনসাইল ফোর্স বলি, আর কম্প্রেস করে যে ফোর্স সেটাকে আমরা বলি কম্প্রেসিভ ফোর্স। It is simple to investigate how the length of a helical spring, যে স্প্রিং নিয়ে আমরা ডিল করি সেটাকে হেলিক্যাল স্প্রিং বলি, is affected by applied force or load. The spring hangs freely with the top end clamped firmly. The load is added and gradually increased. For each value of the load, the extension of the spring is measured. Note that it is important to determine the increase in length of the spring, not only the new length. Amar increase in length ta dorkar, which we call extension. Kototuk barlo prottek bar etake amra extension boli. We can plot a graph of force against extension to find the stiffness of the spring as shown. Eta o level e amra dekhe aschi. Ami force add korte thaklam, এক second. দেখেন, আমি ফোর্স অ্যাড করতেছি, ফোর্স অ্যাড করতে থাকলে আমার এক্সটেনশনও বাড়তে থাকবে। সো আমি যদি এই দুইটা দিয়ে মানে ফোর্স আর এক্সটেনশনের একটা গ্রাফ প্লট করি, দিস ইজ হোয়াট দ্য গ্রাফ উড লুক লাইক অফ ফোর্স এগেইনস্ট এক্সটেনশন। আর এই গ্রাফের স্ট্রেট লাইন পার্টের যদি গ্রেডিয়েন্ট নেই, স্ট্রেট লাইন পার্টের গ্রেডিয়েন্ট উইল গিভ মি কে, যেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস অফ দ্য স্প্রিং। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা guys, I have a small question. আমি যদি আমার ইলাস্টিক লিমিটের পরেও এক্সটেন্ড করতে থাকি, গ্রাফ তো এদিকে টার্ন করলো। ছোট্ট একটা জিনিস যেটা নিয়ে এক্সামে আমাদের কয়েকবারই কোয়েশ্চেন আসছে, সেটা একটু খুব তাড়াতাড়ি দেখাই দেই। This is force, this is extension. Force or extension graph after the elastic limit looks like this. But what if I have a graph of a second. But what if I have a graph of এটা তো ফোর্স এক্সটেনশন দেখলাম, বাট আমি যদি এক্সটেনশন এগেইনস্ট ফোর্সের গ্রাফ দেখি, এই গ্রাফটার শেপ কেমন হবে গাইস? ক্যান ইউ আইডেন্টিফাই এভরিওয়ান? এক্স্যাক্ট এটাই, কিন্তু উল্টা দিকে বেন্ড করবে, কার্ভটা উল্টা দিকে হবে। So sort of like a tick mark. Sort of like a tick mark. স্যার ইনক্রিজিং এট এন্ড ইনক্রিজিং রেটে বলতে পারি না, রেট নিয়ে আমরা কথা বলি, আবার বলতেছি রেট নিয়ে আমরা কথা বলি যদি আমার টাইম গ্রাফ থাকে, বাট আমার যদি দুইটার একটা টাইম গ্রাফ না থাকে তখন রেটের কোনো কনসেপ্টই আসে না। বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো এখানে রেটের কোনো কনসেপ্ট আসবে না। দিস ইজ হোয়াট দ্য গ্রাফ উড লুক লাইক। এখানে তোর কার্ভ করলো নিচের দিকে, এই জায়গায় কার্ভ করবে আমার,
উপরের দিকে। দেখো তো এই পার্টটা ক্লিয়ার নাকি পুরোপুরি? জি স্যার। গাইস কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? স্যার এখানে তো ফোর্সটা ইন্ডিপেন্ডেন্ট না, সো ওইটা আমরা এক্স অ্যাক্সিসে রাখলে বেটার হয় না? আরেকবার। স্যার আমরা তো জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখবো, সো এটা কি করা যাবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে এক্স অ্যাক্সিসে রাখবো না, দিস ইজ জাস্ট আ কনভেনশন, দিস ইজ নট আ রুল। বুঝছো? ইন্ডিপেন্ডেন্ট এক্স অ্যাক্সিস, ডিপেন্ডেন্ট ওয়াই অ্যাক্সিস এগুলা জাস্ট কনভেনশন, এটা কোনো রুল না। তার কারণ যদি রুলই হইতো তাহলে উই উডন্ট হ্যাভ হ্যাড এই ভিআই গ্রাফ। বুঝতেছো? ভোল্টেজ Yes, sir, এগেইনস্ট বুঝতে পেরেছি। কারেন্ট গ্রাফ, তাহলে আমাদের সবসময় কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ গ্রাফই থাকতো। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এক্সটেনশন এগেইনস্ট ফোর্সেও তো ফার্স্ট পার্টটা স্ট্রেট লাইন না? এক্সটেনশন এগেইনস্ট ফোর্সের ফার্স্ট পার্ট স্ট্রেট লাইন হবে, এক্স্যাক্টলি। আমি হাত দিয়ে আঁকার জন্য একটু কার্ভড হয়ে গেছে বা একটু ইরেগুলার শেপ, বাট এক্সটেনশন এগেইনস্ট ফোর্স গ্রাফেও আমার ফার্স্ট পার্টটা অবশ্যই স্ট্রেট লাইন হবে, ডেফিনেটলি। তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্টের সিম্বল হলো এম। এই গ্রাফের গ্রেডিয়েন্ট যদি দেয় আমাকে কে, এই গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে কেউ বলতে পারবা? 1/k। Good, absolutely right. It's 1/k. Absolutely right. এটাই দেখার দরকার ছিল একটু, যে ফিগার আউট করতে পারতেছো নাকি সবাই। গুড গাইস, কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? আর নো স্যার। নো স্যার। নো স্যার। অলরাইট, গ্রেট। এটা শেষ হয়ে গেলে লেটস মুভ অন। আজকে আমরা স্টার্ট করব হুকস ল। The conventional way of plotting the results would be to have the force along the horizontal axis and the extension along the vertical axis. This is because we are changing the force. Force হলো আমার independent variable, and this results in a change in extension. Extension টা হলো আমার dependent variable. The graph has extension on the horizontal axis and force on the vertical axis. কেন? This is a departure from the convention. আমি বললাম না, this is just a convention যে x axis এ কোনটা দিব, y axis এ কোনটা দিব, this is just a convention, not a rule. কিন্তু এটা আমি করতে পারি কেন, বা করলে আমার লাভটা কি হয়? Because the gradient of the straight section of this graph turns out to be an important quantity known as the force constant. Force constant to boli, or we also call this the spring constant. Now, for a typical spring, the first section of the graph OA is a straight line passing through the origin. First section ta holo OA passing through the origin. The extension X is directly proportional to the applied force. Extension ta holo amar directly proportional to the load. Language ta mathay rakho. Force proportional to extension bolbo naki extension proportional to load bolbo? This is more appropriate to call the extension directly proportional to the applied force. Ami force joto barabo amar extension joto barbe. The behavior of the spring in the linear region OA of the graph can be expressed by the following equation. You can clearly see from here যে force আর extension হলো directly proportional. যদি directly proportional হয়, x যদি proportional to f হয়, আমি ঘুরে বলতে পারি f is proportional to x. x proportional to f মানে হলো x proportional to f, right? এটা তো আমার ইকুয়েশন না, দিস ইজ জাস্ট অ্যান এক্সপ্রেশন। হাউ ডু আই টার্ন অ্যান এক্সপ্রেশন ইনটু অ্যান ইকুয়েশন? এক্সপ্রেশন থেকে ইকুয়েশন বানাই কেমনে এভরিওয়ান? এটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস। একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে, এন্ড গেস হোয়াট? দ্যাট কনস্ট্যান্ট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, where k is the force constant of the spring, sometimes called either the stiffness or the spring constant of the spring. The force constant k of the spring is given by the equation k ke jodi subject banai f by x. The SI unit of the force constant is Newton per meter. Of course, force এর unit jodi hoy Newton, x এর unit jodi hoy meter, তাহলে k এর unit obviously hobe Newton per meter. We can find the force or spring constant k from the gradient of the straight section. এটা বের করতে পারি আমি আরেকটা gradient কোশ্চেন of the straight section as in OA of the graph. জি স্যার বলেন। স্যার ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট এই টার্মটার মানেটা কি? Force constant or spring constant এই টার্মটার মানে it's actually a quantity. এই কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট করে how stiff the spring is. A stiffness is a very important property of a material.
স্টিফনেস মানে কি, যে কতটুক ফোর্স দিলে কতটুক এক্সটেন্ড করতেছে। গুড কোয়েশ্চেন দো, একটা সেকেন্ড ওয়েট করো, আমি এখনই তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই দিই, একটু ওয়েট, এখনই দেখাই দিচ্ছি। ওকে স্যার। Guys, check this out. I have two strings here. সবাই স্ক্রিন দেখতে পারতেছো এবার? Yes, sir. দেখো, আমার কাছে দুইটা স্ট্রিং আছে। ওকে, I have two strings. দুইটা স্ট্রিং এ আমি লোড অ্যাড করব। ঠিক আছে, আমি দুইটা স্ট্রিং এ লোড অ্যাড করব। একটা স্ট্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, একটু আগে একজন জিজ্ঞেস করলা স্প্রিং কনস্ট্যান্ট টার্মটার মানে কি। একটা স্প্রিং এ আমি স্প্রিং কনস্ট্যান্টটাকে স্মল রাখলাম, আরেকটা স্প্রিং এ স্প্রিং কনস্ট্যান্টটাকে আমি বেশি রাখলাম। একটা সেকেন্ড। একটা স্প্রিং এ আমার স্প্রিং কনস্ট্যান্ট কম, আর একটা স্প্রিং এ আমার স্প্রিং কনস্ট্যান্ট বেশি। দুইটাতেই আমি এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ লোড অ্যাড করলাম। একটাতে আমি 100 গ্রাম দিলাম, লেট মি স্টপ দিস, এটাতে আমি 100 গ্রাম দিলাম। আচ্ছা, বন্ধ করো। খেয়াল করে দেখো, দুইজনেরই ইনিশিয়াল লেন্থ কিন্তু আমার সেম ছিল। এই যে ব্লু ডটেড লাইনটা রিপ্রেজেন্ট করতেছে আমার ইনিশিয়াল লেন্থ। খেয়াল করে দেখো তো, ইনিশিয়াল লেন্থ দুজনের সেম, দুইজনের উপর আমি সেম লোড দিলাম, বাট দুইজন কি সেম এক্সটেনশন আন্ডারগো করলো? এভরিওয়ান? নো, একজনের এক্সটেনশন বেশি আর একজনের এক্সটেনশন কম। কার বেশি আর কার কম খেয়াল করে দেখো, যার বেশি এক্সটেনশন ওর স্প্রিং কনস্ট্যান্টটা কম, আর যার এক্সটেনশন কম ওর স্প্রিং কনস্ট্যান্ট বেশি। আর এটা বোঝার জন্য খুব ইজি ওয়ে হলো আমার এই ইকুয়েশনটা রিকল করা। দিস ইজ দ্য ইকুয়েশন, চেক দিস আউট। ইকুয়েশন যদি লিখি আমি f is equal to kx, এই দুইজনের জন্যই f, k আর x এর ভিতরে একটা জিনিস constant. Can you identify what is constant for both of these springs? Force. ফোর্সটা আমার সেম, দুইজনের জন্যই যদি সেম ফোর্স হয়, খেয়াল করে দেখো তো, ওর স্প্রিং কনস্ট্যান্টটা আমার বেশি, ওর স্প্রিং কনস্ট্যান্ট বেশি মানে ওর এক্সটেনশনের ভ্যালু কি হবে? কমে যাবে। দিস ইজ দ্য আইডিয়া। ইজ ইট ক্লিয়ার নাও? এই জন্য ও কম এক্সটেন্ড করলো। এভরিওয়ান Yes, sir. এখন ক্লিয়ার? যাদের কনফিউশন ছিল এই পার্টটাতে? জি স্যার। Let's move back. সব সময় আমাকে গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট সেকশন কে এর ভ্যালু দিবে, প্লিজ মাথায় রেখো। যখন আমার কার্ভ দেওয়া স্টার্ট করলো, কার্ভ হওয়া মানে কি আমার গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে, গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ হয় আমার তো ভ্যালু চেঞ্জ হচ্ছে, তখন তো আর আমার কনস্ট্যান্ট থাকতেছে না। কনস্ট্যান্ট থাকার জন্য we always have to consider the straight section of the graph. এখন আমরা কিছু অ্যাডভান্স কনসেপ্ট দেখব। Hooke's law is often expressed using the equation f is equal to minus kx. অনেক সময় তুমি বইতেও দেখবা আমাদের মাইনাস কে দেওয়া। মাইনাস কে এর লজিকটা আমি বুঝাই বলতেছি।
মাইনাস কে এর কাজ কি? Here the force is not considered to be the load, rather the restoration force on the spring that causes it to return to the original position. Restoration force always acts in the opposite direction to the extension, hence the negative sign. পুরোটা একবার পড়ো, তারপর আমি দেখাই দিচ্ছি এটার মিনিং, don't worry. Everyone please read this once, তারপর আমি পুরোটা এক্সপ্লেইন করতেছি। রিস্টোরেশন ফোর্স বলতে আমি এক্স্যাক্টলি কি বুঝি এই জায়গায়, আর মাইনাস সাইনের অরিজিনটা কি, শেষ হলে বলো। পড়ছো? এক সেকেন্ড। সবাই একটু ক্যামেরাটা অন রাখি প্লিজ। সরি। সবাই স্ক্রিন দেখো। আমি একটা স্প্রিং নিয়ে কাজ করি ফর দ্য টাইম বিং। স্ক্রিন দেখতে পারতেছো সবাই? Yes, sir. দেখো, এই স্প্রিংটার উপরে আমি যদি ফোর্স অফ গ্র্যাভিটি বলি, pretty obvious that is the weight of this load, but আমি যদি গ্র্যাভিটির জায়গায় আমি বলি ও এক্সটেন্ড করলো ডাউনওয়ার্ড, এখন স্প্রিংটা কি করতে চাচ্ছে? স্প্রিং ইজ অ্যান ইলাস্টিক ম্যাটেরিয়াল। একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল সবসময় চায় টু রিটার্ন টু দ্য অরিজিনাল পজিশন। এখন যদি ওকে আমি সরাই দেই, দেখো তো, ইট রিটার্নস ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন। তাহলে রিটার্ন করার জন্য ও ওর নিজের উপরে একটা ফোর্স এক্সার্ট করে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফোর্স? আর দিয়ে নামটা একটু আগে দেখলাম, বলতে পারবা? Restoration force. রিস্টোরেশন ফোর্স, এক্স্যাক্টলি। তাহলে আমার গ্র্যাভিটি তো সবসময় বা ওয়েট অ্যাক্ট করবে সবসময় ডাউনওয়ার্ড, বাট গেস হোয়াট, রিস্টোরেশন ফোর্সটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করতেছে? Upward. এই যে ব্লু অ্যারোটা, guess what, the blue arrow is representing the restoration force, and look at the two values. দুটো ভ্যালু কি লাগতেছে everyone? Same, exactly. এই জন্য আমরা যখন fx গ্রাফ আঁকি, আমি এই f দিয়েও গ্রাফ আঁকতে পারি, এই f দিয়েও গ্রাফ আঁকতে পারি, আমার ভ্যালু সেমই আসবে, কোনো ডিফারেন্সই আসবে না, বিকজ এই লোড is equal to this restoration force. যতটুকু আমি ফোর্স দিলাম as in load দিয়ে, ঠিক ততটুকু amount of restoration force লাগবে to return it back to the original shape. Is it clear everyone? এতটুকু পর্যন্ত? Yes, sir. And আমি যদি আমার ন্যাচারাল লেন্থ দেখি, খেয়াল করে দেখো তো, দিস ইজ দ্য অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থ থেকে আমার এক্সটেনশনটা কোন ডাইরেকশনে, ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? এক্সটেনশনটা Downward. ডাউনওয়ার্ড। এবার খেয়াল করে দেখো, আমার এক্সটেনশন ডাউনওয়ার্ড, কিন্তু ফরগেট দ্য গ্র্যাভিটি, রিস্টোরেশন ফোর্স আপওয়ার্ড। তাহলে আমি যদি এই এফ এগেইনস্ট এই এক্স এর একটা ইকুয়েশন লিখতে চাই, এফ ইজ ইকুয়াল টু
kx, but দেখো তো f আর x, are they in the same direction? No, sir. That's why opposite directionটা বুঝাই আমরা ফিজিক্সে কি দিয়ে? It's a negative. নেগেটিভ সাইন। এই মাইনাস সাইনের অরিজিন এবার বুঝতে পারছো সবাই কোথা থেকে আসে? Yes, sir. স্যার যদি গ্র্যাভিটি থাকতো তাহলে? গ্র্যাভিটি তো আছে, গ্র্যাভিটি কিন্তু আমি ইগনোর করি নাই, গ্র্যাভিটি ইজ দেয়ার। এখন আমি কোন ফোর্স নিয়ে গ্রাফ আঁকতেছি বা কোন ফোর্সের সাথে আমি লিংক করতেছি? আই ওয়াজ লিঙ্কিং উইথ দ্য রিস্টোরেশন ফোর্স। গ্র্যাভিটি ইজ অলওয়েজ দেয়ার, বুঝছো? বাট আমি এবার এই এফ এর সাথে ax কে লিংক করলাম। যদি আমি এই এফ এর সাথে ax কে লিংক করি সব সময় আমার এই মাইনাস সাইন আসবে। এবার ক্লিয়ার এভরিওয়ান পুরোপুরি? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কিন্তু আমরা যদি ডাউনওয়ার্ড ফোর্সটাকে নিয়ে যদি ওই গ্রাফের সাথে লিংক করতে যাই বা ডিসপ্লেসমেন্টটাকে লিংক করতে যাই, ওই কেসে তো আমি পুরোটাই পজিটিভ রাখতে পারবো, কারণ দুটোটাই তো ডাউনওয়ার্ড না। এক্স্যাক্টলি সেটাই দেখছি তো, সেটা তো এখানে দেখছি অলরেডি। দেখো এই জায়গায় যখন আমি দেখবো তখন কিন্তু জাস্ট f is equal to kx, because এই f was the load, f was not the restoration force. এবার Yes, ক্লিয়ার? sir, got it. Yes, sir. ওকে, এটা শেষ হয়ে গেল, নেক্সটে আসি। এই লাস্টের লাইনটা পড়ে দেখো, this will be really important. Restoration force always acts in the opposite direction to the extension, hence we give the negative sign. Restoration force সবসময় অ্যাক্ট করবে in the opposite direction to the extension, এই জন্যই কিন্তু আমাদের এই নেগেটিভ সাইনটা। এখন what we have is springs in series and springs in parallel. এটা নিয়ে আমাদের খুব বেশি কোয়েশ্চেন যে আসে তা না, বাট সিলেবাসে যেহেতু আছে we cannot just ignore it, এটা আমাদের শিখে রাখতে হবে। springs in series and springs in parallel. ওকে, সো যদি একটা স্প্রিং নেই আমি, যেটা স্প্রিং কনস্ট্যান্ট কে, ওকে আমি একটা স্প্রিং নিলাম যার স্প্রিং কনস্ট্যান্ট কে, এরকম দুইটা স্প্রিং আমি সিরিজে কানেক্ট করলাম, তখন কি হবে? এই ফোর্স যেটা তুমি দিবা 1 কেজির একটা যদি লোড দাও, 1 কেজির লোডটা সিরিজে থাকার কারণে এই স্প্রিংটাকেও এক্সটেন্ড করবে, এই স্প্রিংটাকেও এক্সটেন্ড করবে। তার মানে আমার ওভারঅল এক্সটেনশনটা একজনের কম্প্যারিজনে কি হবে? ডাবল। ওকেও এক্সটেন্ড করাইলো, ওকেও এক্সটেন্ড করাইলো, ডাবল দ্য এক্সটেনশন। সো আমি যদি ইকুয়েশনে যাই, f is equal to kx, আমি কিন্তু সেম ফোর্স রাখছি, এখানে 1 কেজি দিছি, এই জায়গায় 1 কেজি। যদি আমার ফোর্স সেম থাকে, চেক দিস আউট, ও এক্সটেন্ড করলো, ও এক্সটেন্ড করলো, ইফ আই হ্যাভ ডাবল দ্য এক্সটেনশন, তাহলে কে এর ভ্যালু কি হবে? Sir, half. হাফ। কে এর ভ্যালু আমার হাফ হয়ে যাবে। তাহলে সিরিজে কানেক্ট করলে কে এর ভ্যালু হাফ হয়ে যায়। এন্ড গেস হোয়াট, আমি যদি দুইটার জায়গায় তিনটা দিতাম তাহলে আমার কে এর ভ্যালু কি হতো? 1/3। যদি চারটা দিতাম তাহলে কে এর ভ্যালু হতো 1/4। যত আমি এক্সটেনশন যত বেশি হবে কে এর ভ্যালু তত কমতে থাকবে। এবারটা কি ক্লিয়ার? Yes, কে sir. এর ভ্যালুর বারটা Yes, গুড। বাট যখন আমি প্যারালালি কানেক্ট করব, প্যারালালি কানেক্ট করলে কি হয় একটু খেয়াল করে দেখি। প্যারালালি কানেক্ট করলে এই ফোর্সটাই, প্যারালালি কানেক্ট করার কারণে এই ফোর্সটাই দুইটা স্প্রিং এর মাঝখানে ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। ইকুয়ালি ডিভাইড হয়ে যায় মানে কি? তার মানে এই স্প্রিংটা পুরো ফোর্স পাচ্ছে না, অর্ধেক ফোর্স পাচ্ছে, এই স্প্রিংটা অর্ধেক ফোর্স পাচ্ছে। যদি অর্ধেক ফোর্স পায় তাহলে আমার এক্সটেনশনটা কি হবে? অর্ধেক। ওদের কম্পারিজনে এক্সটেনশন অর্ধেক। সো আমি যদি ইকুয়েশনের দিকে তাকাই, f is equal to kx, দুইজনের জন্য কিন্তু আমি সেম ফোর্স দিলাম, বাট এবার আমার এক্সটেনশনটাই অর্ধেক হবে। এক্সটেনশন যদি আমার অর্ধেক হয়, কম হয়, তাহলে কে এর ভ্যালু কি হবে? বেশি। এন্ড গেস হোয়াট, দুইটা স্প্রিং দেওয়ার কারণে টুয়াইস কে। গেস হোয়াট, আমি যদি তিনটা স্প্রিং দিতাম তখন আমার কত কে হইতো? 3k। চারটা 3K স্প্রিং দিলে 4k। এবার কি বুঝতে পারছো সবাই স্প্রিংস ইন সিরিজ আর স্প্রিংস ইন প্যারালাল এর কাহিনী? Yes, sir. গুড গুড গুড। স্যার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার প্যারালালি কি এক্সটেনশনটা ডিভাইড হয়ে যাচ্ছে দুইটা স্ট্রিং এর মধ্যে? এক্সটেনশন ডিভাইড হয়ে যাচ্ছে কিন্তু আমরা টার্মটা ইউজ করতে পারি না। হোয়াট উই ক্যান সে ইজ আমার ফোর্সটা ডিভাইড হয়ে যাচ্ছে, এক্সটেনশন ডিভাইড হতে পারে না, ফোর্স ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে স্যার। স্যার
স্টিফনেসটা কি প্যারালেলে দোনোটার জন্য সেমই না? স্টিফনেস দোনো স্প্রিং এর জন্যই তো 2k স্টিফনেসটা, লাইক স্প্রিং কনস্ট্যান্ট। না 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 না, দুইজনের জন্য না, এই পুরা সিস্টেমটার জন্য, এই স্প্রিং সিস্টেমটার জন্য, এই পুরাটার জন্য 2k। একটার তো কে, যদি একটারই আমি কনসিডার করতাম, একটার ভ্যালু ইজ কে, কিন্তু এই একটাকে আরেকটার সাথে যখন আমি প্যারালালি রাখবো, তখন আমার পুরা সিস্টেমটার জন্য প্রাইস কে হয়ে যাবে। এবার বুঝতে পারছো? সিঙ্গেলটা বের করতে পারি না? সিঙ্গেল তো কে জানি, আবার বের করবো কি? সিঙ্গেলটার ভ্যালু তো কে এই যে। আচ্ছা, সেম ওয়েতে যদি আমি এই সিঙ্গেলটাকে সিরিজে কানেক্ট করি লাইক দিস, তখন এই যে হাফ কে হলো, এটা কি একটার জন্য হাফ কে নাকি এই পুরো সিস্টেমটার জন্য হাফ কে? বলো তো দেখি। সো পুরোটা। পুরো সিস্টেমের জন্য হাফ কে। এবার ক্লিয়ার? জি স্যার। অলরাইট। এখন দেখবো ডেসক্রাইবিং ইলাস্টিক এন্ড প্লাস্টিক বিহেভিয়ার ফর এ মেটাল ওয়্যার। The wire obeys Hooke's law up to the elastic limit at A. The unloading graph will be identical for forces less than the elastic limit. Beyond the elastic limit, the unloading graph is parallel to the loading graph. The wire is permanently extended after the force is removed and it has suffered plastic deformation. খেয়াল করে দেখো তো, আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, এতটুকু পর্যন্ত আমার ইলাস্টিক লিমিট, যখন আমি ইলাস্টিক লিমিটকে ক্রস করব, this will not behave elastically anymore, hence the name elastic limit. এক সেকেন্ড। এটা বুঝতে পারছো? ইলাস্টিক লিমিট যখন আমি ক্রস করে ফেললাম, তখন it will not behave elastically anymore, এই জন্যই তো গ্রাফটা কার্ভ। সো আমি প্লাস্টিক্যালি ডিফর্ম করে ফেলছি, তারপরে যখন প্লাস্টিক্যালি ডিফর্ম করার পরে একটা একটা করে লোড রিমুভ করব, লাইনটা আবার প্যারালাল হবে। কিন্তু যেখানে এসে থামবে, খেয়াল করে দেখো তো, একটা এক্সটেনশন রয়ে যাচ্ছে। there is an extension even after the load is removed. ফোর্স রিমুভ করার পরেও যদি এক্সটেনশন থেকে যায়, এটাকে আমি কি টাইপের ডিফরমেশন বলি? পার্মানেন্ট। পার্মানেন্ট Permanent ডিফরমেশন। deformation. দিস ইজ দ্য আইডিয়া। আমি যদি তোমাকে একটু এই জায়গা থেকে দেখাই, পুরোটাকে রিফ্রেশ করি, আমি আমার ন্যাচারাল লেন্থটা দেখি, এর জন্য আমি লোড অ্যাড করলাম, এই ম্যাসের ভ্যালু যদি আমি আরেকটা লোড অ্যাড করে দিই, সরি 100 এর জায়গায় যদি আমি 200 দেই, 250 দেই, দিস ইজ অলসো ফাইন, এক্সটেন্ড করলো। বাট যখনই আমি রিমুভ করে দিচ্ছি, দেখো তো এক্স্যাক্টলি আগের পজিশনে ব্যাক করতেছে। তার মানে এইটা কোন টাইপ অফ ডিফরমেশন ছিল? ইলাস্টিক। ইলাস্টিক Elastic ডিফরমেশন। deformation. বাট আমি রিমুভ করার পরেও যদি দেখি যে এই লাইনের নিচে এসে বসে আছে, দেন দিস ইজ কল্ড এই প্লাস্টিক ডিফরমেশন অর পার্মানেন্ট ডিফরমেশন। এবারটা ক্লিয়ার এভরিওয়ান? স্যার আনলোডিং পার্টটা বুঝিনি। আনলোডিং পার্টটা কোন জায়গাটা স্যার? স্যার মানে ইলাস্টিক লিমিট থেকে আনলোডিংটা আসে কোত্থেকে? আমি লোড করলাম, লোডের পরে লোড আমি বাড়াতে থাকলাম, কিন্তু লোডটাকে আমি বাড়াইলাম ইলাস্টিক লিমিটটাকে ক্রস করার পরে। ওয়ান্স ইউ হ্যাভ ক্রস দ্য ইলাস্টিক লিমিট, তখন কিন্তু আমার স্প্রিং পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেছে। আর পার্মানেন্টলি ডিফর্মড হওয়ার পরে যখন তুমি আনলোড করবা, দেখো তো আনলোড হচ্ছে, উইল ইট এভার রিচ দ্য ইনিশিয়াল পজিশন? যদি পার্মানেন্টলি ডিফর্ম করার পরে, এক্সকিউজ মি, পার্মানেন্টলি ডিফর্ম করার পরে আনলোড করো, তখন কি আর ওর আগের পজিশনে রিচ করতে পারবে? তো তখন কিন্তু একটা এক্সটেনশন হয়ে বসে থাকবে। এই এক্সটেনশনটাই আমি এই জায়গায় দেখাইলাম, এই যে এক্সটেন্ডেড হয়ে বসে আছে। স্যার এই এক্সটেনশনটা কি অনেক সিগনিফিকেন্ট হবে? ডিপেন্ড করে তুমি কতটুকু পার্মানেন্টলি ডিফর্ম করছো। আচ্ছা স্যার বুঝতে পারছি। বুঝছো? নেক্সট,
আমি তো এফএক্স গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেয় সেটা দেখলাম, বাট এখন আমি একটু দেখতে চাই আমার এফএক্স গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে কি দেয়। The area under the FX graph gives the energy stored in a stretched or compressed body. এখন comparing the FX graph for springs and rubber bands. এটা তোমার ও লেভেলও ছিল, এক্স্যাক্টলি এই পার্টটা ইউ হ্যাড ইন ইউর আইজিসিএসসি। একটু রিকল করো, গেট ইউজ টু দ্য টেকনিক্যাল টার্মস। যে জায়গায় আটকায় যাচ্ছ আমাকে জিজ্ঞেস করো, আমি হেল্প করবো। এভরিওয়ান প্লিজ গো টু দিস কুইকলি। আগে স্প্রিংস একটা দেখবা, লোডিং আর আনলোডিং। অফকোর্স আমি ইলাস্টিক লিমিট ক্রস করে নাই। তারপরে রাবার ব্যান্ডের জন্য দেখবা লোডিং এন্ড আনলোডিং, খুব ইম্পর্টেন্ট এটা। করছো সবাই? Yes, sir. Yes, sir. দেখো, for a spring the loading and unloading graphs are identical. The area under the FX graph gives the elastic potential energy. আচ্ছা, এটার আরেকটা নাম আছে, elastic potential energy ও বলে, elastic strain energy ও বলে। For a spring, the energy stored during the loading process is equal to the energy transferred during the unloading process. Since the two energies are equal, the areas under both the graphs would be the same as well. লোডিং এ আমি যতটুকু এনার্জি স্টোর করলাম, আনলোডিং এর সময় ঠিক সেই এনার্জিটাই ট্রান্সফার করে দিলাম। বাট when it comes to a rubber band, আমি লোডিং, আচ্ছা ফার্স্ট অফ অল গ্রাফের শেপটা দেখো। রাবার ব্যান্ডের জন্য ডাজ দ্য গ্রাফ লুক লাইক আ স্ট্রেট লাইন? এভরিওয়ান, No, No, sir. sir. স্ট্রেট লাইন না মানেই কি? স্ট্রেট লাইন না মানে হলো it is not obeying Hooke's law. When it comes to a rubber band, you can rest assured that it does not obey Hooke's law. So আমি রাবার ব্যান্ডের জন্য এভাবে একটু দেখাই। We'll show 3 graphs. Check this out. এইটা আমার লোডিং গ্রাফ and this is my unloading graph. What I do now is লোডিংটাকে এখানে দিলাম,
আর আনলোডিংটাকে this is my loading graph. Oh, sorry. এটা আমার লোডিং and this is my unloading. ওই ডায়াগ্রামে দুটো একসাথে থাকলে হয়তো বা ক্লিয়ারলি বোঝা যায় না। এখন আমি যেটা করব আই হোপ আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা আমার লোডিং এন্ড এটা আমার আনলোডিং। তারপরে আমি এরিয়াটাকে শেড করলাম, শেড করার পরে আমি এই দুইটা এরিয়া কম্পেয়ার করব। Shading done. Now I'll compare the two areas. You tell me now. Loading এর আন্ডারের এরিয়া আর আনলোডিং এর আন্ডারের এরিয়া, do they look same to you everyone? No, No, sir. sir. No, sir, because No, heat, loading. when energy was lost as heat. Exactly. Loading এর আন্ডারের এরিয়া আর আনলোডিং এর আন্ডারের এরিয়া সেম না। স্টেপ বাই স্টেপ যাই। fx গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে কি দেয়? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তার মানে এই জায়গায় যতটুকু এনার্জি, এই জায়গায় এনার্জিটা কম। Where did the rest of the energy go? Rest So of the converted to energy- thermal or heat energy. Exactly. This was converted to thermal and heat energy, and this is why it is seen that the temperature of a rubber band increases slightly after loading and unloading several times. তুমি আজকেই বাসায় চেক করে দেখতে পারবা। Twist up some rubber bands, stretch and unstretch them several times, and then place them against your cheek or your forehead. তুমি দেখবা যে temperature has significantly risen. Temperature বেড়ে যাওয়া মানেই হলো some of the energy has been transferred to thermal energy. Is it clear everyone? স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এই জন্য কি আমরা বলি যে রাবার হুকস ল ফলো করে না? না, রাবার হুকস ল ফলো করে না, বিকজ আমি এই জায়গায় দেখাই। রাবারের ম্যাটেরিয়ালটা হুকস ল করে না। ম্যাটেরিয়ালটার জন্য যে তুমি যতটুকু ফোর্স দিচ্ছ এক্সটেনশন হয় কিন্তু প্রপোর্শনেটলি হয় না। এটা তোমার কেমিস্ট্রিতে চলে যায় তখন আবার লং চেইন মলিকুলার একটা কনসেপ্ট। বুঝতে পারছো? দ্যাট ইজ ইন দ্য লং চেইন মলিকুলার কনসেপ্ট, নাথিং টু ডু উইথ আওয়ার সিলেবাস। ক্লিয়ার? ওকে স্যার। স্যার তাহলে আমাদের তাহলে হিট এনার্জি লস যে হয় এই ব্যাপারটা নিয়ে জানলেই হবে, রাইট? অফ কোর্স, অফ কোর্স। ইন্টারনাল ফ্রিকশন আমাদের সিলেবাসের জন্য হোয়াট দে সে ইজ ইন্টারনাল ফ্রিকশন। আমি একটা রাবার ব্যান্ডের ইয়ে তোমাকে এখানেই দেখাই দেই। এই ডায়াগ্রামটা দেখলে একটা আইডিয়া পাবা। স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার। এই যে দেখো, চেইন মলিকিউলস ট্যাঙ্গেলড আপ, চেইন মলিকিউলস আনট্যাঙ্গলিং, আর যখন তুমি স্ট্রেচ করে ফেলবা এই যে কমপ্লিটলি আনট্যাঙ্গেলড লাইক দিস। বাট এগুলো একটা আমাদের সিলেবাসে নাই, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট যখন এই যে ইন্টারনাল ফ্রিকশনটা হচ্ছে, দিস ইজ হোয়াট রেইজেস দ্য টেম্পারেচার। আর এই যে ক্যালকুলেটিং দ্য এনার্জি স্টোরড ইন অ্যান ইলাস্টিক ম্যাটেরিয়াল, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, নট টুডে। এন্ড দ্যাটস ইট ফর টুডে। আজকের জন্য এতটুকুই থাক, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ডান এভরিওয়ান? গাইস, যা যা দেখলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আজকের? No, sir. স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলো না। স্যার একদম ফার্স্টে যে একটা গ্রাফ দেখিয়েছিলেন না, যেটার মধ্যে গ্রেডিয়েন্টটা আমরা স্ট্রেট লাইনে কনসিডার করছি, স্যার ওইটা কি আরেকবার একটু বোঝানো যাবে? ওইটা আমি বুঝতে পারছি না। তুমি এটার কথা বলছো? দাঁড়াও, এটার কথা বলতেছো? জি স্যার, জি স্যার।
এখন f আর x এর রিলেশনশিপ আমি জানি f হলো আমার প্রপোর্শনাল টু x আমি যদি এটা দিয়ে ইকুয়েশন বানাই f ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লাগবে kx k মাথায় রাখো ইজ আ কনস্ট্যান্ট আর আমি যদি f এগেইনস্ট x এর গ্রাফ ড্র করি f এগেইনস্ট x এর কোন জিনিসটা আমাকে k এর ভ্যালু দিবে এই গ্রেডিয়েন্ট কিন্তু গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট থাকবে কতক্ষণ যতক্ষণ আমার গ্রাফটা স্ট্রেট লাইন আছে যখনই গ্রাফ কার্ভ করা স্টার্ট করে তখন তো আমার আর গ্রেডিয়েন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকে না তখন আমার এই k নিয়ে তো আমার লাভ নাই তাহলে আমি k এর ভ্যালু যদি বের করতে হয় কতটুকু পর্যন্ত ভ্যালু বের করব যতক্ষণ পর্যন্ত আমার গ্রাফটা স্ট্রেট লাইন আছে আচ্ছা তার মানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল যে আমাদের লাইনটা ছিল এটাকে আমরা জাস্ট পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমি ডাইরেক্টলি ওই লাইনটার গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারি পাইথাগোরাস থিওরেম লাগবে কেন তোমার why do you need Pythagoras to find the তার gradient কারণ এটা রাইট অ্যাঙ্গেল না মানে এটা আমার কি রাইট অ্যাঙ্গেল হইলে গ্রেডিয়েন্ট বের করে আমি পাইথাগোরাস থিওরেম দিয়ে গ্রেডিয়েন্ট বের করি আমি চেঞ্জ ইন y axis divided So by y2 change in minus x axis y1 দিয়ে exactly জি তাহলে জি স্যার f which is the gradient is equal to change in y divided by change in x পাইথাগোরাস sir, কেন লাগবে আমার এখানে স্যার এই কেসের মধ্যে আমার কোঅর্ডিনেটস গুলো আর কি লাগবে y minus Exactly. y I don't need Pythagoras here এবার ক্লিয়ার ওকে স্যার ইয়েস স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার okay no problem take care আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম